পেন্টাগন থেকে শুরু করে ওয়াশিংটনের ক্ষমতার করিডোর পর্যন্ত সবাই নীরব। কেউ মুখ খুলছে না, কিন্তু সত্যি কি চিরকাল লুকিয়ে রাখা যায়? এই প্রতিবেদনে আমরা সেই রাতের গল্প বলবো, যে রাতে বিশ্বের সবচেয়ে অপ্রতিরোধ্য রণতরী প্রকৃতির কাছে পরাস্ত হয়েছিল। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল ইস্পাতের দৈত্য। এই জাহাজটার শুধু একটা যুদ্ধজাহাজ বললে ভুল হবে। এটা আসলে একটা ভাসমান শহর, একটা চলন্ত সামরিক ঘাঁটি, একটা সাগরে ভেসে বেড়ানো বিমানবন্দর। আমেরিকা এই জাহাজ বানাতে খরচ করেছে প্রায় $13 বিলিয়ন। পুরো বাংলাদেশের এক বছরের বাজেটের চেয়েও বেশি টাকা একটা জাহাজের পেছনে ঢেলে দিয়েছে আমেরিকা। কেন এত খরচ? কারণ এই জাহাজ আমেরিকার সামুদ্রিক আধিপত্যের প্রতীক। এই জাহাজ দেখলে প্রতিপক্ষ দেশগুলোর বুক কাঁপে। এই জাহাজের এক উপস্থিতিতেই যুদ্ধের হিসাব বদলে যায়। জাহাজটার দৈর্ঘ্য প্রায় 1100 ফুট, মানে 3টা ফুটবল মাঠ পাশাপাশি রাখলে যা হয় তার চেয়েও বড়। উচ্চতা 20 তলা ভবনের সমান, ওজন প্রায় 1 লক্ষ টন। এর ভেতরে একসাথে থাকতে পারে প্রায় 4500 মানুষ। 75টারও বেশি যুদ্ধ বিমান রাখা যায় এক ডেক আর হাঙ্গারে। F-18 সুপার হর্নেট, F-35C লাইটনিং II এর মতো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এখানে মজুদ থাকে। পারমাণবিক শক্তিতে চলে এই জাহাজ, মানে জ্বালানি ভরতে হয় না। একবার চালু করলে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর সাগরের বুকে ঘুরে বেড়াতে পারে। এমন একটা জাহাজ যদি কোনোদিন ডুবে যায়, তাহলে সেটা আমেরিকার জন্য একটা দেশ হারানোর মতো ক্ষতি। এটা শুধু আমাদের কথা নয়, পেন্টাগনের গোপন রিপোর্টেও এই কথা লেখা আছে। এবার আসি সেই রাতের কথায়। অক্টোবর মাস, উত্তর আটলান্টিক মহাসাগর, পৃথিবীর সবচেয়ে রহস্যময় জলরাশির একটা। এখানকার আবহাওয়ার মুহূর্তের মধ্যেই বদলে যায়। 1 মিনিট আগে রোদ ঝলমল করছিল, পরের মিনিটে দেখবেন আকাশ ভেঙে পড়ছে। নাবিকরা এই অঞ্চলকে ভালোবেসে বলে দানবের বাড়ি, কারণ এখানে সাগর যখন খেপে যায় তখন কেউ রক্ষা করতে পারে না। সেই দিন বিকেলে জাহাজটা একটা গোপন প্রশিক্ষণ মিশনে ছিল। কাজ ছিল যুদ্ধ বিমানের উড্ডয়ন আর অবতরণ প্রক্রিয়া টেস্ট করা। রুটিন কাজ, কোনো যুদ্ধ নেই, কোনো সংঘাত নেই। শান্ত একটা দিন, আকাশে সূর্য হাসছিল, সাগরের পানি নীলচে সবুজ। ক্রুরা সবাই নিজেদের কাজেই ব্যস্ত, কারো মনে সামান্যতম দুশ্চিন্তা নেই। এমনই এক নিরিবিলি বিকেলে রাডারে একটা সংকেত ভেসে উঠল। একটা ছোট নিম্নচাপ দেখা যাচ্ছে দূরে। জাহাজের আবহাওয়া বিশেষজ্ঞরা ভেবেছিলেন এটা সাধারণ ব্যাপার। এমন নিম্নচাপ আটলান্টিক সাগরে প্রায় দেখা যায়। তাছাড়া ফোর্ডের মতো বিশাল জাহাজ এসব ছোটখাটো ঝড়ে নড়চড়ে না, এমন আত্মবিশ্বাস ছিল সবার। কিন্তু সমস্যা হলো, প্রকৃতি কারো আত্মবিশ্বাসের ধার ধারে না। ঘন্টা দুয়েকের মধ্যেই পরিস্থিতি বদলে গেল। সেই ছোট নিম্নচাপ রূপ নিল এক দানবীয় ঘূর্ণিঝড়ে। বাতাসের গতি বাড়তে লাগলো অস্বাভাবিক দ্রুততায়। আবহাওয়ার মডেলগুলো দেখাচ্ছিল যেন এই ঝড়ের বৃদ্ধির হার স্বাভাবিক নয়। মাত্র কয়েক ঘন্টায় এটা যে শক্তি অর্জন করেছে, সেটা সাধারণ একটা ঝড়ের একদিনের অর্জন করার কথা। কিন্তু প্রকৃতি সেদিন তাড়াহুড়ো করছিল, যেন কারোর সাথে কোনো হিসাব চুকানোর তাগিদ ছিল তার। সন্ধ্যা নামতে আকাশ কালো হয়ে গেল। সেই নীলচে সাগর এখন দেখাচ্ছে ঘন কালো। বাতাসে সনসন করে বইছে শব্দ, ডেকের উপর দাঁড়ানো যাচ্ছে না। নাবিক যারা বাইরে ছিল তারা তাড়াহুড়ো করে ভেতরে ঢুকে গেল, কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি যে আসল বিপদ সামনে। রাত যখন গভীর হলো, তখন শুরু হলো আসল তাণ্ডব। বাতাসের গতি তখন ঘন্টায় 140 কিলোমিটার ছাড়িয়ে গেছে। এই গতি বাতাসের সাধারণ মানুষকে উড়িয়ে নিয়ে যেতে পারে, গাছ উপড়ে ফেলতে পারে, ঘরবাড়ি ভেঙে যেতে পারে। সাগরের উপর এই বাতাস তৈরি করতে পারে পাহাড় সমান ঢেউ। ফোর্ডের ডেকে তখন বাঁধা ছিল কয়েক ডজন F-18 যুদ্ধ বিমান। প্রতিটি বিমান ভারী স্টিলের শিকল দিয়ে বাঁধা। এই শিকলগুলো এতটাই মজবুত যে সাধারণ কোনো ঝড়ে এগুলো টলেও না। কিন্তু সেই রাতে এই শিকলগুলো কাঁপছিল। বিমানগুলোর ধাতব বডি বাতাসে চেপে এমন শব্দ করছিল যেন মনে হচ্ছিল কেউ যেন বিশাল একটা লোহার পাত দুমড়ে মুচড়ে দিচ্ছে। ক্রুরা ভেতর থেকে সেই শব্দ শুনে আটকে উঠছিল। এদিকে আকাশ থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, একের পর এক বজ্রপাত হচ্ছে। কিছু কিছু বজ্র সরাসরি জাহাজের উপর এসে পড়ছে। জাহাজের বিশাল ইস্পাতের কাঠামো বজ্রপাতের জন্য আদর্শ টার্গেট। প্রতিটি বজ্রপাতে পুরো জাহাজ কেঁপে উঠছে। ভেতরে থাকা মানুষগুলো অনুভব করছে সেই কম্পন। তাপমাত্রা দ্রুত কমছে, সাগর থেকে উঠে আসা বাষ্প চারপাশে কুয়াশার মতো ছড়িয়ে পড়ছে। কিন্তু আসল আতঙ্ক তখনও বাকি ছিল। রাডারে হঠাৎ এক অদ্ভুত সংকেত ধরা পড়ল। অপারেটর প্রথমে ভেবেছিল যন্ত্রে বোধহয় সমস্যা আছে, কারণ সে যা দেখছিল সেটা বিশ্বাস করা সহজ নয়।
একটা ঢেউ আসছে, কিন্তু সেটা সাধারণ কোনো ঢেউ নয়। উচ্চতা পরিমাপ করলে দেখা যায় প্রায় 25 ফুট, মানে একটা 8 তলা বিল্ডিং এর সমান উঁচু একটা জলের দেয়াল ধেয়ে আসছে জাহাজের দিকেই। এই ধরনের ঢেউকে বলা হয় রোগ ওয়েভ, সাগরের দানব। এরা কোনো সতর্কতা ছাড়াই হঠাৎ করে তৈরি হয়, আর এদের শক্তি এতটাই ভয়াবহ যে বড় বড় জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। নাবিকদের মধ্যে সেই ঢেউ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। অনেকে এগুলোকে কল্পকাহিনীর মতোই মনে করেন, কিন্তু সেই রাতে ফোর্ডের ক্রুরা বুঝলো এটা কোনো গল্প ছিল না, এটা সত্যি, এবং এটা তাদের দিকে আসছে। জাহাজ জুড়ে অ্যালার্ম বেজে উঠল, সাইরনের তীক্ষ্ণ আওয়াজগুলো চারদিকে ছড়িয়ে পড়ল। 4,500 মানুষ একসাথে বুঝতে পারল যে তারা এক ভয়ানক বিপদের মুখোমুখি হচ্ছে। ক্যাপ্টেন চেষ্টা করছিল শান্ত থাকতে, কিন্তু তার গলার স্বরও কাঁপছিল। তিনি নির্দেশ দিলেন সব ওয়াটার টাইট দরজা বন্ধ করতে এবং সবাইকে নিরাপদ জায়গায় যেতে। কিন্তু সময় কোথায়? ঢেউটা যখন জাহাজে আঘাত করলো, সেই মুহূর্তটা যারা সেখানে ছিল তারা কোনো দিনও ভুলতে পারবে না। প্রথম যে শব্দটা হলো সেটা ছিল বিকট। মনে হলো কেউ যেন একটা পাহাড় দিয়ে জাহাজকে আঘাত করছে। পুরো জাহাজ কেঁপে উঠল। 1,00,000 টন ওজনের ওই দৈত্যাকার কাঠামো প্রায় 20 ডিগ্রি কোণে কাত হয়ে গেল। মানুষজন পড়ে গেল, জিনিসপত্র ছিটকে গেল, কেউ কেউ আহত হলো। প্রথম ঢেউর আঘাত সামলে উঠতে না উঠতেই এলো দ্বিতীয় আঘাত। মাত্র 7 মিনিটের ব্যবধানে আরও একটি দৈত্যাকার ঢেউ, এবার আগেরটির চেয়েও বেশি শক্তিশালী। মনে হচ্ছিল প্রকৃতি যেন প্রথমবার পুরোপুরি সন্তুষ্ট হয়নি, তবে দ্বিগুণ জোরে আঘাত করতে ফিরে এসেছে। কমান্ডোর রুম পর্যন্ত পানি উঠে এলো, করিডোরগুলো জলে ভরে গেল, মানুষজন আতঙ্কে চিৎকার করছে। কি করতে হবে কেউ বুঝে উঠতে পারছে না। এই চরম মুহূর্তে যে জিনিস জাহাজকে বাঁচালো সেটা হলো এক আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, ড্যামেজ কন্ট্রোল এআই। এই প্রযুক্তি ফোর্ডের সবচেয়ে গোপন এবং মূল্যবান সম্পদ। যখন মানুষ আতঙ্কে দিশেহারা, তখন এই যন্ত্র ঠান্ডা মাথায় কাজ করে যাচ্ছিল। হাজার হাজার সেন্সর থেকে ডেটা সংগ্রহ করছিল, কোথায় পানি ঢুকছে, কোথায় কাঠামো দুর্বল হয়ে পড়েছে, কোথায় আগুন লাগার সম্ভাবনা রয়েছে, সব হিসাব নিকাশ করে সিদ্ধান্ত দিচ্ছিল। স্বয়ংক্রিয়ভাবে পাম্প চালু করছিল, দরজা বন্ধ করছিল, ক্ষতিগ্রস্ত এলাকা আলাদা করে দিচ্ছিল। কিন্তু যারা সেই সময়টা পার করেছেন তাদের কাছে মনে হচ্ছে অনন্তকাল। প্রতিটি সেকেন্ড ছিল যেন একটি যুগের সমান। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি শেষ, এই বুঝি জাহাজ ডুবে যাচ্ছে, এই বুঝি সব শেষ হয়ে যাবে। ধীরে ধীরে ঝড় থামলো, সাগর শান্ত হলো, সকালের সূর্য উঠলো, কিন্তু ফোর্ডের ডেক দেখলে বোঝা যাচ্ছিল রাতে কি হয়েছে। কিছু যুদ্ধ বিমান জায়গা থেকে সরে গেছে, কিছু সরঞ্জাম নষ্ট হয়ে গেছে, জাহাজের কিছু অংশে পানি ঢুকে ক্ষতি হয়ে গেছে, আহত হয়েছে বেশ কিছু ক্রু। এই ঘটনার পর আমেরিকার নৌবাহিনী চুপ করে গেল। কোনো অফিসিয়াল বিবৃতি এলো না, কোনো প্রেস কনফারেন্সও এলো না। কিন্তু খবর তো আর চেপে রাখা যায় না। ধীরে ধীরে তথ্য বেরিয়ে আসতে লাগলো এবং বিশ্ব বুঝতে পারলো যে সেই রাতে কি ঘটেছিল। এই ঘটনায় অনেকে প্রশ্ন তুলছেন, $13 বিলিয়ন জাহাজ, সবচেয়ে আধুনিক প্রযুক্তি, সবচেয়ে প্রশিক্ষিত নাবিক, সবকিছু থাকার পরেও একটা ঝড়ের কাছে এত অসহায়। মানুষ প্রযুক্তিগত অহংকার কি আসলেই এতটাই দুর্বল? সত্যি বলতে এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেছে। আমরা যতই উন্নত হই না কেন, যতই বড় জাহাজ বানাই না কেন, যত শক্তিশালী অস্ত্র তৈরি করি, প্রকৃতির কাছে আমরা এখনো ছোট। সাগরের বুকে যে শক্তি লুকিয়ে রয়েছে তার কাছে মানুষের সব অহংকার তুচ্ছ। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন সাগরে আছে, এখনো মিশনে যায়, কিন্তু সেই রাতের পর থেকে কিছু একটা বদলে গেছে। আমেরিকার নৌবাহিনী এখন আবহাওয়ার পূর্বাভাসকে আগের চেয়েও অনেক বেশি গুরুত্ব দেয়। রোগ ওয়েভ নিয়ে নতুন গবেষণা শুরু হয়েছে, এআই সিস্টেম আরও উন্নত করেছে। কিন্তু একটা কথা সবাই জানে, প্রকৃতি যখন সত্যি রুষ্ট হয় তখন কোনো প্রযুক্তি যথেষ্ট হয় না। সাগর যখন তার আসল রূপ দেখায় তখন মানুষ বানানোর সব দুর্গ কাগজের মতো ভঙ্গুর। এটাই ছিল সেই রাতের গল্প, যে রাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ প্রকৃতির কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল। যে রাতে প্রমাণ হয়ে গেল ক্ষমতার সংজ্ঞা শুধু টাকা দিয়ে, প্রযুক্তি দিয়ে, অস্ত্র দিয়ে নির্ধারণ করা যায় না। কিছু শক্তি আছে যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, আর সেই শক্তির সামনে সবচেয়ে বড় সাম্রাজ্য ক্ষুদ্র।